আজ কুমিল্লার রাজপথে হাসনাত আব্দুল্লাহ গুলিবিদ্ধ হন। হাসনাতের ভারত বিরোধী মন্তব্য যে ভালোভাবে নেয়নি দিল্লি তা বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই নিজের কাছের লোককে ডিজিএফআই প্রধান বানিয়েই ভারতে পাঠিয়ে দিয়েছেন হাসনাতের ওই বক্তব্যের বিরোধিতা স্বরূপ। এদিকে গণধোলাই খেতে শুরু করেছে আসিফ মাহমুদ। শেখ হাসিনার খেলা শুরু, একে একে ফেসে যাচ্ছে সবাই। আপনারা এই খবরটা শোনার পরে যার পর নাই হতবাক হয়েছেন, বিস্মিত হয়েছেন এবং কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আসিফ মাহমুদের মতো মেশিন দিয়ে গুলি না, সন্ত্রাস মিয়া, ওটা না সন্ত্রাস। এই মিয়া তুমি খুনি, এই মিয়া ও তো মববাদী মিয়া, চাঁদাবাজ। এই আসিফ মাহমুদ ভাই কথা বলতে চাইলাম, আমাকে মারতে ধরলো। তো ভারতের কাছ থেকে তুলনামূলক কম দামে আমরা ডিজেল পেতে পারি। কিভাবে পেতে পারি? কারণ ভারতের সঙ্গে আমাদের একটা ভৌগোলিক যোগাযোগ আছে এবং পাইপলাইন দেওয়া হয়েছে। কোন পাইপলাইনের কথা বলছি? যেই পাইপলাইনকে কেন্দ্র করে আপনারা শেখ হাসিনা সরকারের বদনাম করেছিলেন, মনে আছে? শেখ হাসিনা বাংলাদেশের গ্যাস ভারতকে দিয়ে দিল পাইপলাইন। আজকে যেমন মানুষ বলছে আব্বাস চাঁদাবাজ, কালকে বলবে বিএনপি চাঁদাবাজ। সন্ত্রাসের সাথেও সমঝোতা করে, দুর্নীতির সাথেও সমঝোতা করে, ভারতের সাথেও সমঝোতা করে, আওয়ামী লীগের সাথেও সমঝোতা করে। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। হাসনাতের ভারত বিরোধী মন্তব্য যে ভালোভাবে নেয়নি দিল্লি তা বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই নিজের কাছের লোককে ডিজিএফআই প্রধান বানিয়েই ভারতে পাঠিয়ে দিয়েছেন হাসনাতের ওই বক্তব্যের বিরোধিতা স্বরূপ। তিনিও যে হাসিনার পথে হাঁটবেন সেটিও বুঝিয়ে দিচ্ছেন। তার কারণ, নিজের দেশকে সব দিক দিয়ে উন্নত করার জন্য হাসিনা ভারতের সঙ্গে যে যে চুক্তিগুলি করেছিলেন তার গুরুত্ব বুঝতে পারছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ভবিষ্যতে তিনি যে হাসিনার থেকেও বেশি করে ভারতকে আঁকড়ে ধরতে চাইবেন তাও বোঝাতে চাইছেন। তাই সদ্য প্রধানমন্ত্রী হয়ে তিনি যে সাবধানী পদক্ষেপগুলি নিচ্ছেন তাতে তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনিও হাসিনার মতো ভারতের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি কিভাবে হাসনাতের গালে 82 সিক্কের চর বসালেন তা ব্যাখ্যা করার আগে বলে নি তারেক রহমান কেন হাসিনার পথেই হাঁটছেন। একটি যুদ্ধই তারেক রহমানকে বুঝিয়ে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কতটা দূরদর্শী ছিলেন। তিনি বুঝেছিলেন কে বাংলাদেশের বন্ধু আর কে শত্রু। বাংলাদেশে প্রতিদিন প্রচুর পরিমাণে ডিজেলের প্রয়োজন হয়, যার অধিকাংশই আসে ভারত থেকে। ওই যে যারা বলেছিল যে বাংলাদেশে তেল গ্যাস সব উৎপাদন হয় আর স্বৈরাচারী হাসিনা সেগুলি সব ভারতে পাঠিয়ে দেন, তো যুদ্ধের ভয়াল ছায়া এখনো তো ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে এসে পৌঁছয়নি। তার আগেই বাংলাদেশের তেল পাম্পগুলিতে তেল শেষ, রাস্তায় লম্বা লাইন, কোথাও বা তেলের জন্য মারামারি। এই পরিস্থিতিতে ভারতের কাছে বাড়তি তেল চেয়ে সাহায্যের আবেদন করছে বাংলাদেশ। এখন হাসনাতদের সেই হুঙ্কার কোথায় গেল? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করতে করতে রাস্তায় নামবেন না তারা? এখন তো হাসিনা নেই যে বাংলাদেশের সবকিছু ভারতে পাঠিয়ে দিচ্ছেন। তো এখন যুদ্ধ শুরু হতে না হতেই সব শেষ, তেল নেই, গ্যাস নেই, আপনারা না সব উৎপাদন করেন। এখন যদি ভারত থেকে সব পাঠাতে হয় আপনাদের বাঁচিয়ে রাখতে, তাহলে আপনারা সেগুলি ব্যবহার করবেন কি করে? আপনাদের তো আগ্রাসী ভারত থেকে নিয়ে সেগুলি ব্যবহার করলে ইমান যাবে। এই যে আপনারা বাড়তি তেল দাবি করছেন তার পিছনেও হাসিনার সঙ্গে ভারতের চুক্তি। কিছুদিন যেতে দিন, আরও টের পাবেন হাসিনা আর কি করছেন দেশকে বাঁচাতে। তিনি ঢাক ঢোল পিটিয়ে নিজের প্রচার করেননি, তাই হাসনাতরা দেশের মানুষকে যা খুশি বুঝিয়েছিল। আর এগুলি এখন ভালোই বুঝেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তিনি ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি যাদের দ্বারা সম্ভব তাদেরকেই তিনি তার গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে নিয়ে এসেছেন। যেমন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে। মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাকে সেনা সদর থেকে ডিজিএফআই প্রধান করা হয়েছে। শুধু তাই নয়, ইউনূসের সময় থেকে যিনি ভারতের সঙ্গে বিশেষ করে অজিত ডোভালের সঙ্গে সম্পর্ক রেখে চলতেন তাকেও তিনি পররাষ্ট্রমন্ত্রী করে রেখে দিয়েছেন। আর ডিজিএফআই প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে দ্রুত দিল্লি পাঠিয়ে ভারতের রয়ের গোয়েন্দা প্রধান থেকে শুরু করে সেনাপ্রধান এবং মূলত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করার পরামর্শ দিয়েছেন, যাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে এটি নিশ্চিত করা যায় যে দুই দেশ তাদের মাটি ব্যবহারের জন্য কোনো শত্রুপক্ষকে ঠাঁই দেবে না। হাসনাত যে বলেছিল বাংলাদেশে যে সমস্ত ভারত বিরোধী অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারত থেকে 7 সিস্টার্স আলাদা করার জন্য চেষ্টা করবে, নতুন সরকার সেগুলিকে একেবারেই সমর্থন করে না। তারা শুরুতেই হাসনাতের বক্তব্যের বিরুদ্ধে গিয়ে ভারতে গোয়েন্দা প্রধানকে পাঠিয়ে সেটি নিশ্চিত করেছে। এখন দেখা
দেখার হাসনাতের কি ব্যবস্থা হয়। বিভিন্ন দেশে খনিজ সম্পদ দখল করার জন্য পশ্চিমারা যেইভাবে কূটনীতি চালায়, যেইভাবে বিভিন্ন দেশে রেস্কিউ অপারেশন চালায়, রেস্কিউ অপারেশন মানে এই না যে কাউকে উদ্ধার করছে, বরং আমেরিকাকে উদ্ধার করার জন্য বিভিন্ন দেশের খনিজ সম্পদকে জিম্মি করাকে ওরা রেস্কিউ অভিযান হিসেবে বা রেস্কিউ কূটনীতি হিসেবে দেখে। সেই আরব বসন্ত থেকে শুরু করে বাংলা বসন্ত, সব জায়গায় একই প্যাটার্ন, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে খনিজ শক্তিতে শক্তিশালী হওয়া। তারই ধারাবাহিকতায় ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ লেগে গেছে এবং এই যুদ্ধের দামামা এমন ভাবে ছড়িয়েছে এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর তেলের দাম বৃদ্ধি পাওয়া মানে তো বুঝতেছেন প্রোডাকশন কস্ট বেশি, প্রোডাকশন কস্ট বেশি মানে বুঝতেই পারছেন জিনিসপত্রের দাম বেশি হয়ে যাবে। তো সব মিলায়া মুদ্রাস্ফীতির নতুন একটা ধাপে কিন্তু পড়তে যাচ্ছে বিশ্ববাসী। যখন ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, তখনই তৃতীয় বিশ্বের দেশগুলোতে জ্বালানি সংকট দেখা দিল তীব্রতর হারে। কিন্তু তৃতীয় বিশ্বের মধ্যে অর্থাৎ দক্ষিণ এশিয়ার আশেপাশে বিভিন্ন ধনী দেশ যেগুলো, তারা কিন্তু তাদের জ্বালানি সক্ষমতার জায়গা থেকে যথেষ্ট জ্বালানি মজুত করে রেখেছে। আর এই মজুতকৃত জ্বালানি থেকেই এখন ডোমেস্টিক বেচা বিক্রিটা বেড়ে গেছে, অর্থাৎ বিভিন্ন দেশ বিভিন্ন দেশের কাছে তেল বেচবে। যেমন ধরেন বাংলাদেশের প্রতিবেশী দেশ হচ্ছে চায়না, ভারত। তো ভারতও চাইবে বাংলাদেশের কাছে তেল বিক্রি করার জন্য, একইভাবে চীনও চাইবে বাংলাদেশের কাছে তেল বিক্রি করার জন্য। কিন্তু ভারতের কাছ থেকে তুলনামূলক কম দামে আমরা ডিজেল পেতে পারি। কিভাবে পেতে পারি? কারণ ভারতের সঙ্গে আমাদের একটা ভৌগোলিক যোগাযোগ আছে এবং পাইপলাইন দেওয়া হয়েছে। কোন পাইপলাইনের কথা বলছি? যেই পাইপলাইনকে কেন্দ্র করে আপনারা শেখ হাসিনা সরকারের বদনাম করেছিলেন, মনে আছে? শেখ হাসিনা বাংলাদেশের গ্যাস ভারতকে দিয়ে দিল, পাইপলাইন করলো, এই সেই যত রকমের গুজব আছে সব গুজব বলে বলে সেই পাইপলাইন প্রকল্প অর্থাৎ ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পকে মিসলিড করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, দেশদ্রোহী প্রকল্প হিসেবে তুলে ধরা হয়েছে। তাহলে এই যে ভারত বাংলা মৈত্রী পাইপলাইনকে দেশদ্রোহী অর্থাৎ বাংলাদেশ বিরোধী প্রকল্প হিসেবে এতদিন যারা প্রচার করছিলেন, তারা এখন কি বলবেন যখন বাংলাদেশে ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধে তেল সংকট দেখা দিয়েছে এবং সেই তেল ওই পাইপলাইনে ইন্ডিয়া থেকে আমাদের কিনতে হচ্ছে? অর্থাৎ আগে থেকেই সড়ক এবং রেলপথে জ্বালানি আসতো, এতে করে কি হতো? সময় বেশি লাগতো এবং এই সময় বেশি লাগার ফলে কি হতো? মার্কেটে যে সময়টা গ্যাপ ছিল, সেই গ্যাপের সময়টায় দেশীয় যে সিন্ডিকেট আছে এরা তেলের দাম বাড়িয়ে দিত, কোনো কোনো ক্ষেত্রে তেল মজুদও করে রাখা। যেহেতু ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন হয়েছে, সেহেতু ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এখন তেল আসবে, সুতরাং পরিবহন কস্টিংটা লাগতেছে না। পাইপটা একবারই বিছাবে, তারপর শেষ। পাইপের মাধ্যমে ওখান থেকে শিলিগুড়ি থেকে ছাড়বে, এখানে বাংলাদেশের পার্বতীপুরে এসে নামবে, তারপর পার্বতীপুর থেকে নিজের দেশের ভিতরে ডোমেস্টিক যেই পরিবহন আছে সেই ডোমেস্টিক পরিবহনের মাধ্যমে বিভিন্ন তেলের পাম্পে তেল যাবে। ফলে কি হলো? কস্টিংটা কমে আসলো। অথচ এই জিনিসটাকে পুঁজি করে শেখ হাসিনার বদনাম করতেও বাংলাদেশের মানুষ ছাড়ে নাই, সব ভারতরে দিয়ে দিচ্ছে। তাহলে এখন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে যে মানুষগুলো চিল্লাইছিল, তাদেরকে বলতে চাই এখন এই মুহূর্তে ওই পাইপলাইনের মাধ্যমে তেল আনার দরকার নাই, আইনেন না, যান ওই যে লাইন দিয়ে থাকেন পাম্পে, চিল্লাচিল্লি করেন, ধাক্কাধাক্কি করেন। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনি কোন জায়গা থেকে দেখছেন এটাও কিন্তু জানিয়ে দেবেন, আর এই ভিডিওটি সর্বোচ্চ আকারে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা বিদায় নিচ্ছি, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী দেশে কোনো খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।